শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30 মতো। তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। এখন অনেকেই ভাবতে পারো দিদিভাই সকাল সকাল কেন এগুলো দেখাচ্ছে। আসলে আমাদের ঘরের পেছনে একটা জমি নিয়েছে তোমাদের দাদাভাই, অনেকদিন ধরেই তোমাদেরকে জানাচ্ছি। তো সেই জমিতে রাস্তা করার জন্য মাটি কিনেছে। তো এখানে আমাদের গাছ ছিল অনেকগুলো, আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম। সেই গাছগুলো বিক্রি করে দিয়েছে, কাটা হয়ে গেছে গাছগুলো। সেই গাছের শিকড় রয়েছে, সেই শিকড়গুলো এখন এই জেসিবি দিয়ে তুলে ফেলছে। তো এখানে আমার শ্বশুর মশাই রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে। তো আমি ভাবলাম মেয়েকে নিয়ে একটু যাই, দেখে আসি। আর এগুলো দেখতে বেশ ভালো লাগে, কি দারুণ লাগছে দেখতে, সবাই দেখছে এখানে দাঁড়িয়ে। তো আমিও একটু দেখছিলাম, কোনোদিন দেখিনি যে গাছের গোড়া কি করে তোলে। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, তবে আবার রান্না বান্নাও করতে হবে। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখো, এই যে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে এসেছি, এসে দেখি এরাও দেখছে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম আর মেয়েকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, বললাম কি তুমি এখানে বাপির কোলে বসে দেখো আর ব্রাশটা করে নাও। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে সরাচ্ছে আর গাছের গোড়াগুলো কি দারুণ ভাবে তুলছে, মনে হচ্ছে যে একদম ইজিলি তুলে ও ফেললো। বাবা, কত বড় খানা এ? 10 দিন পর্যন্ত জল দিলে অনেকদিন বন্ধ হবে। একটা ঘোড়া না? বাবা, এখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত দেখতে আমার প্রচন্ড ভালো লাগছে, কি আর বলবো। তবে রান্না বান্না তো করতেই হবে, সেই জন্য চলে এসেছি বাড়িতে। মাম্মাম ওর বাপির কাছেই রয়েছে আর বাড়িতে এসে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। আজকে আদিশ্রীকে আমি একটু ফেনা টাইপের ভাত খাওয়াবো। ওর শরীরটা যেহেতু ভালো নেই, কোনো কিছুই খেতে চাইছে না। আর ভাত যদি অর্ধেকটা খায় তবুও ওর গায়ে লাগবে। সেই জন্য ভাবলাম যে একটু ভাত করি। আর আমাদের জন্য রুটি বানিয়েছি। এখন আমি সকালবেলায় রুটিই খাই বেশিরভাগ দিন, ভাত তেমন একটা খাই না। তো এই যে দেখো, আমার মেয়ের ভাতটা আমি নিয়ে নিয়েছি, এখান থেকে অতটা খাইনি, অর্ধেকটা আরও কম খেয়েছে। শরীর ভালো নেই আর জোর জবস্তি করে যদি খাওয়াতে যাই তাহলে উল্টে বমি করে দেবে। তাহলে আর মানে কি বলবো, আমারই পুরো লস হয়ে যাবে। আর এদিকে দেখো, মেয়েকে নিয়ে চলে এসেছি এখন ছাদে। সকাল সকাল জামা কাপড়গুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর ছাদে নিয়ে এসেছি। ভাবলাম ছাদে বসে কেচে ধুয়ে একবারে দড়িতে মেলে দেবো। আর একটু সকাল সকাল করে মেলে দিলে খুব ভালো হয়। বাচ্চার জামা কাপড় যেহেতু সকালের দিকে একটু ধুয়ে দিলে তাহলে বিকাল নাগাদ শুকিয়ে যায়। আর এই যে শীতের বেলায় রোদের তেমন একটা তাপও নেই। আর কি বলতো, সব মোটা মোটা জামা কাপড়, বেশিরভাগ সোয়েটার, প্যান্ট, তো এগুলো শোকাতেও অনেকটা সময় লাগে। সেই জন্য ভাবলাম যে এখান থেকেই কেচে ধুয়ে মেলে দেবো। তোমাদের সঙ্গে আমি অনেক দিনই ব্লগ ভিডিও শেয়ার করি না, সেই জন্য কি যে কথা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, কথাগুলো কেমন জড়িয়ে আসছে। তো যাই হোক, আস্তে আস্তে ব্লগগুলো দিতে দিতে কথাগুলো ঠিকঠাক হয়ে যাবে। আদিশ্রীর শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো এই যে দেখো, জল দেখলে একদমই পাগল হয়ে যায়, জল ধরতেই থাকবে। এত বারণ করছি, মাম্মাম এদিক থেকে সরো, তুমি ওইদিকে যাও, ওইখানে অনেক জিনিস আছে খেলার জন্য। কিন্তু না, এদিকে জল দেখতে পাচ্ছে, জল ধরবে। আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, গেছে দিদি বাড়িতে। আর আমার শাশুড়ি মা তো তেমন একটা কোথাও বেরোয় না, যাওয়ার মধ্যে শুধুমাত্র দিদি বাড়িতেই যায়। তো অনেকদিন বাদেই গেল। যাই হোক, আমার মেয়ে সারাদিন আমাকে জিজ্ঞাসা করে, মা ঠামি, মা ঠামি কোথায় গেছে। তো আমি বলি যে তোমার ঠামি গেছে জমিতে গেছে বা এদিক ওদিক গেছে। তো এটাই বলি। তো শাশুড়ি মা নেই বাড়িতে, সেই জন্য দুপুরের রান্না বান্না তো আমাকেই সামলাতে হবে। সেই জন্য ভাবলাম সকাল সকাল করে আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি, তারপর নিচের দিকে কাজ করব। আজকে জানো তো, সকাল করে স্নান করা হয়নি, তো ভাবলাম যে একটু দেরি করেই করব। আর এই কদিন ধরে আমি অনেক সকালে স্নান করি, সকাল 7টার মধ্যে স্নান হয়ে যায়, 7:30টার মধ্যে ঠাকুর পুজো হয়ে যায়। তো আমার মেয়ে স্কুলে যাচ্ছে যেহেতু, ওকে সময় দিতে হবে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি একটু সকাল করেই স্নান করি, তবে আজকে আর হয়নি। তো ভেবেছি এখান থেকে নিচে গিয়েই তারপর স্নান করব। আর ছাদে আসলেই আদিশ্রী বলবে, মা জল। তো এই টবগুলোতে ওই জল দেয়, আমাকে আর দিতে দেয় না। আর খুব ভালোভাবে জল দেয়, দেখো কি সুন্দর করে জল দিচ্ছে। আর পাইপটা নিয়ে এসেও জল দেবে। আমার খুব ইচ্ছা হয় জানো তো, যে এই ছাদ বাগানটা একটু বড় করার, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। মনে হয় যে করি, কিন্তু পরে দেখি হয় না। আর এদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন যাব নিচে। নিচে গিয়ে আবার কি হয়েছে কে জানে। নিচে কেউ না থাকলে মনের মধ্যে একটু ভয় ভয় করে। মানে বাড়িতে কেউ নেই তো, এখন আপাতত আমি আর আমার মেয়ে রয়েছি, আর সবাই চলে গেছে বাজারে। তো যাই হোক, এই যে স্নানটা সেরে চলে এসেছি এখন আমি ঘরে। তো
তো আমার মেয়ে রয়েছে নিচে, ও দাদাভাই রয়েছে, সেই জন্য ভাবলাম কি এখানে একটু কাজকর্ম করে নিই। আর কাজকর্ম করতে তো একটু সময়ও দরকার হয়। তো এদিকে দেখো এখন রেডি হয়ে নিচ্ছি। আমার চুলগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে। পুজোর সময় কিন্তু আমি অনেকটা ছোট করে কেটে ফেলেছিলাম। আমার চুলগুলো একটু কি বলতো, একটু ঘনত্ব বেশি, তো একটু ভারী বেশি, সেই জন্য লম্বাটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো ভেবেছি যে সরস্বতী পুজোর আগে আরেকটু চুলটা কেটে আসবো। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি এখন রান্নাবান্না করতে। না, রান্নাবান্না করেছি অনেকক্ষণ আগেই, মানে স্নান করার পরপরই রান্নাটা তুলে দিয়েছিলাম। তো এদিকে দেখো রান্না করে নিয়েছি। আর আজ হলো সোমবার, ঠাকুর পুজো করা হয়ে গেছে, তোমাদেরকে ওই সমস্ত কিছুই শেয়ার করিনি, অনেকটা দেরি হয়ে যায় ওই সমস্ত শেয়ার করতে গেলে। আর সোমবার দিন অনেকটা কাজের চাপ পড়ে, অনেকটা। তো এদিকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখন মুখে বলে দিই কি কি রান্না করেছি। আজ আমি মুগের ডাল রান্না করেছি, আর পাঁচমিশালি সবজি দিয়ে বড়ি দিয়ে নিরামিষ রান্না করেছি, একদমই গামাখা ঝোল দিয়ে রান্না করেছি। আর বেগুন ভাজা করেছি। আর এই যে দেখো এখন মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। এখনো পর্যন্ত আমার শ্বশুরমশাই বাড়িতে আসেনি, গেছে আমাদের রাস্তার পাশের জমিতে, একজন কাকা কাজ করছেন, সেখানেই রয়েছে। মাঝে একবার এসেছিল, আমি যখন স্নান করছিলাম তখন আমার শ্বশুরমশাই বাড়িতেই ছিল। আর এদিকে আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, আদিশ্রীকে খাইয়ে দিয়েছি। খায়নি জানো তো, অতটা ভাত নিয়েছি একদমই খায়নি, অর্ধেকটা পরিমাণে খেয়েছে, তবু আবার বমি করে ফেলেছে। এত পরিমাণে খারাপ লাগছে কি আর বলবো। আর আমার শাশুড়ি মা আজকে দুপুরবেলায় বাড়িতে এসেছে। এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি রুমে, এসে দেখলাম ওর গাটা প্রচন্ড গরম। তো চেক করব যে কি হয়েছে। আর জানো তো মনের মধ্যে সবসময় ভয় লাগে, আমার মেয়ের একবার তরকা জ্বর হয়ে গেছে, তো সেই জন্য প্রচন্ড ভয় লাগে, ভয়ে ভয়ে থাকি ও যখন জ্বর আসে। যেসব বাচ্চাদের একবার তরকা জ্বর হয়ে গেছে সেই সব বাচ্চার মায়েরাই জানবে যে কতটা পরিমাণে কষ্ট হয় জ্বর আসলে, আর কতটা পরিমাণে ভয়ে ভয়ে থাকতে হয় সারাদিন। আদি, মা, ও মা, মা, তোমার শরীর ভালো না তাই মা? দেখি তো, দেখি তো কত হয়েছে। আমার মেয়ের গায়ে জ্বর থাকলে আমি কতবার যে চেক করি যে কত গায়ের টেম্পারেচার হলো, তো বারবারই চেক করে থাকি। আর প্রচণ্ড ভয় লাগে, এই বুঝি হয়তো তরকা জ্বর হয়ে যাবে, সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে আর বারবার চেক করে থাকি। তো যাই হোক, ডক্টর আমাকে বলে দিয়েছিলেন জ্বর আসার আগেই সমস্ত কিছু করতে হবে, বাচ্চার গা মুছিয়ে দিতে হবে, অতিরিক্ত জ্বর যদি থাকে তাহলে স্নান করিয়ে দিতে হবে। তো তারপর গায়ে বেশি জামা কাপড় পরানো যাবে না, বা এই শীতের সময় জ্বর আসলে কম্বল গায়ে দেওয়া যাবে না। এইভাবে ৫ বছর পর্যন্ত আমার মেয়েকে লক্ষ্য রাখতে হবে জ্বর আসলে। তো তারপর ৫ বছর হয়ে গেলে তারপর কোনো রকম ভয় নেই। ডক্টর আমাকে এটাই বলে দিয়েছিলেন। তবে আদিশ্রীর বাপির কিন্তু ছোটবেলায় এই সমস্যাটা ছিল। তো ডক্টর আমাকে বলেছিলেন যদি হয়তো মামা কিংবা বাবা, পিসি, কাকা এদের যদি হয়ে থাকে, ঠাম্মি ও দাদাভাই, তাহলে অবশ্যই বাচ্চারও হতে পারে। তো ওর বাপির কিন্তু ছোটবেলায় দুবার হয়েছিল। আমার শাশুড়ি মা আমাকে জানিয়েছিল যে ওর বাপির দুবার তরকা জ্বর হয়েছিল, এরকম অজ্ঞান হয়ে গেছিল। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়েকে নিয়ে এখন একটু সময় কাটাচ্ছি, ঘরটা গুছিয়ে নিয়েছি আমার মেয়েকে সঙ্গে নিয়ে। তো এদিকে দেখো আমার মেয়ে আমার সঙ্গে থাকতে যে কি পছন্দ করে একমাত্র আমরাই জানি। আর এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা গোছানো দেখলেই আদিশ্রী গিয়ে একদম খাটের পর গিয়ে শুয়ে পড়বে। এটাই হচ্ছে ওর একটা কি বলবো অভ্যাস। কদিন আগে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এই ৩ জনে মিলে। তার জন্য কিছু কেনাকাটা করেছিলাম, তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করব। চলো আদিশ্রী তোমাদেরকে এখন দেখাবে যে কি তো কিনলাম। বন্ধুরা, আদিশ্রী এখন তোমাদেরকে আমার শু আর আদিশ্রীর শু দেখাবে। দেখাও তো মা, আমার শু দেখাও প্রথমে, দেখাও। হ্যাঁ, এই এই তো আমার শু, দেখাও ভালো করে, দেখাও, দেখাও তো। হ্যাঁ, এই যে এই শুটা হাতে ধরো, হাতে নাও। হ্যাঁ, দেখি। হ্যাঁ, তো এই শুটা আমি নিয়েছি। তো আমাদের মাঝে এক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল,
তো যাওয়া হয়নি কারণবশত। দেখো আমার মেয়ে কিভাবে কাশি হয়েছে। ও মা দেখি শুটা দেখি মা, দাও দাও। তো এই শুটা আমি নিয়েছি, এখন যেহেতু শীতকাল সেই জন্যই এই শুটা নিয়েছি। আর তোমার শু দেখাও মা, তোমার শু দেখাও। তোমার শু, এটা তো আমার, এটা মাম্মামের। তোমারটা দেখাও, ওই বক্সের মধ্যে রয়েছে, দেখাও। হ্যাঁ দেখাও তো, হাতে নাও। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে মা? এই যে তোমার পছন্দ হয়েছে? তো আদিশ্রীর জুতোটা খুবই পছন্দ হয়েছে, তো এই জুতোটা আমি কিনে দিয়েছি আমার মেয়েকে। কিন্তু আমারটাই বেশি পছন্দ আদিশ্রীর, তাই তো? তাই তো মা? না ধর না। আদিশ্রী তোমাদেরকে আমাদের শু দেখালো, আদিশ্রীর শু আমার শু দেখালো। তো এগুলো আমি কিনে দিয়েছি, আদিশ্রীর বাপি কিনে দেয়নি। তো দেখো আমি কিছু আর্নিং করি, সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখি আমার কিছু সুখ স্বাচ্ছন্দ্য বা আমার মেয়েকে কিছু কিনে দেওয়া, এগুলো কিন্তু আমি করি। এখন আসলাম রাজ্যের জামা কাপড় এখন ভাঁজ করব। আর আমার মেয়ে এখন কান্না করছে, আমাকে বলছে মা টিভিটা অন করে দাও, ও একটু টিভি দেখবে। তো আসলে কি বলো তো, ওর শরীরটা ভালো নেই, কেমন ঘ্যান ঘ্যান করছে সারাটা দিন। আর শরীর ভালো না থাকলে বাচ্চারা কি করে সেটা তো তোমরা তো জানোই। যারা বাচ্চার মারা আছো, যারা দেখছো, তারা তো জানোই কি করে। সারাদিন মনে হয় আমাকে কাছে পেলেই ওর ভালো লাগবে। তো এদিকে কত জামা কাপড়, এগুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। আর ভাঁজ করে না রাখলে পরের দিন আবার ডবল হয়ে যাবে। কি যে করব, সেই জন্য এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি। আর দেখো আদিশ্রী তো সমানে কান্না করতেই আছে, মা টিভি, মা টিভি, আঙুল দিয়ে দেখাচ্ছে দেখো। তো ভাবলাম যে মেয়েকে একটু টিভিটা অন করে দেব, ও দেখবে, তারপর আমি এদিকে কাজগুলো করে নেব। তো তারপর আবার সন্ধ্যা লেগে যাবে, ওকে আবার খাওয়াতে হবে, এদিকে আমার কাজ আছে সেগুলো করব। আচ্ছা এদিকে দেখো, এই নাইটিটা আমার বোন আমাকে দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল। তবে এর হাতাগুলো একটু বড় রয়েছে, ছোট করতে হবে, মানে একটু সেলাই করতে হবে। আর এদিকে মেয়েকে টিভিটা অন করে দিয়েছি। আর আজকের ব্লগটিও এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।